নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, বলুন তো, যে সংস্থা পশ্চিমবঙ্গের রাজনীতি বদলে দিয়েছিল, যে সংস্থার কৌশলে 2021 সালে বিজেপির 200 আসনের স্বপ্ন একেবারে ধুলোয় মিশে গিয়েছিল, সেই সংস্থা কি ইডির ভয় সত্যি সত্যি রাতারাতি পালিয়ে গেল, নাকি এটা একটা মাস্টারমাইন্ড চাল? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানবো যা মূলধারার মিডিয়া আপনাদেরকে কিন্তু বলছে না। আইপ্যাকের আসল খেলাটা কি, আজ সেটা সম্পূর্ণ ভেঙে ভেঙে আপনাদের সামনে উঠিয়ে ধরবো। তো দেখতে থাকুন ভিডিওটার শেষ পর্যন্ত। আজকের তারিখটা একটু মাথায় রাখুন, কারণ আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা নির্বাচনী কৌশলী সংস্থার গল্প না, এটা হলো ক্ষমতা, কৌশল, ভয় এবং রাজনৈতিক বেঁচে থাকার এক অসাধারণ যুদ্ধের গল্প। একদিকে আছে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই, অন্যদিকে আছে তৃণমূল আর আইপ্যাক, মাঝখানে আছেন পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার। আর এই পুরো ছবিটার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে সবার মাথায়, আইপ্যাক আছে না সত্যি সত্যি ভয় পাত্তাড়ি গুছিয়ে পালিয়ে গেছে? আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, একদম গোড়া থেকে পুরো প্রসঙ্গ বুঝে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনেকেই আছেন যারা হয়তো আইপ্যাকের নামটা শুনেছেন কিন্তু পুরোটা জানেন না। আইপ্যাকের মানে হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এটা একটা প্রফেশনাল ইলেকশন ম্যানেজমেন্ট কোম্পানি। এই ধরনের সংস্থা আমেরিকায় বহু বছর থেকেই আছে, কিন্তু ভারতে এটা তুলনামূলকভাবে একটা নতুন ধারণা। এই সংস্থার পেছনে আসেন প্রশান্ত কিশোর, যাকে সংক্ষেপে বলা হয় পিকে। প্রশান্ত কিশোর কে? প্রশান্ত কিশোর এমনই একজন মানুষ যিনি 2014 সালে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারে কাজ করেছিলেন। তারপর বিহারের নীতিশ কুমারের হয়ে, পাঞ্জাবের অমরিন্দর সিংহের হয়ে, অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির হয়ে কিন্তু তিনি কাজ করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের সাফল্য ছিল সবচেয়ে চমকপ্রদ। মনে করুন 2021 সালের কথা, পুরো দেশ ভাবছিল বিজেপি বাংলায় জিতবে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সবাই বাংলায় ঘুরেছিলেন। বিজেপির দাবি ছিল 200টি আসন কিন্তু আসবে, কিন্তু ফলাফল কি হলো? তৃণমূল পেল 213টি আসন আর বিজেপি পেল মাত্র 77টি। এই অবিশ্বাস্য ফলাফলের পেছনে আইপ্যাকের কৌশলী ভূমিকা ছিল যথেষ্ট। কিন্তু এই আইপ্যাক সংস্থা ঠিক কিভাবে কাজ করে? আইপ্যাক মূলত কয়েকটা বিষয় কিন্তু কাজ করে। প্রথমত, ডেটা অ্যানালিটিক্স। প্রতিটা বুথ লেভেল ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়, কে কোন দলকে সমর্থন করে, কার কি সমস্যা, কে সুইং ভোটার, এই সব তথ্য বিশ্লেষণ করা হয়। দ্বিতীয়ত, মেসেঞ্জিং কৌশল। কোন এলাকায় কোন বার্তা দিতে হবে, কোন নেতার ইমেজ কিভাবে তুলে ধরতে হবে, এইসব পরিকল্পনা আইপ্যাক কিন্তু করে থাকে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ফেসবুক, টুইটার, ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মে একটা সুসংগঠিত ন্যারেটিভ তৈরি করা হয়। চতুর্থত, গ্রাউন্ড রিপোর্টিং। বুথ স্তর পর্যন্ত কর্মী নামিয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই অনুযায়ী কৌশল পরিবর্তন করা হয়। এই পুরো সিস্টেমটা একটা কর্পোরেট কোম্পানির মতোই কাজ করে এবং এই কারণেই এটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের কর্মী নির্ভর প্রচারের থেকেও অনেক বেশি কার্যকর। কিন্তু এই শক্তিশালী সংস্থাটা হঠাৎ কেন কাজ বন্ধ করলো? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনের দিকে আমাদের কিন্তু যেতে হবে। 2019 সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল একটা বড় ধাক্কা খেয়েছিল। বিজেপির সেই নির্বাচনে 18টা আসন কিন্তু পেয়েছিল বাংলা থেকে। তৃণমূলের কর্মীদের মধ্যে একটা হতাশা ছিল, দলের নেতৃত্ববৃন্দ উদ্বেগও ছিলেন। ঠিক সেই সময় প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের সাথে তৃণমূলের কথাবার্তা হয়। প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘ বৈঠক করেন, বাংলার রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলেন এবং একটা বিস্তারিত কৌশল তৈরি করলেন। সেই কৌশলের মূল কথা ছিল বিজেপিকে বাইরের শক্তি হিসেবে তুলে ধরা, মমতাকে বাংলার মেয়ে হিসেবে প্রজেক্ট করা, স্থানীয় অস্মিতা এবং বাঙালি সংস্কৃতিকে সামনে আনা। এই কৌশলের ফসল ছিল বিখ্যাত সেই বাংলা নিজের মেয়েকেই চায় ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন অবিশ্বাস্যভাবে কিন্তু কাজ করেছিল। কিন্তু বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বুঝতে হবে। প্রশান্ত কিশোর আইপ্যাক শুরু করার সময় বলেছিলেন যে এটা শুধু একটা প্রজেক্ট ভিত্তিক সংস্থা, নির্বাচনের কাজ শেষ হলে সংস্থাটা বন্ধ হয়ে যাবে এবং কর্মীরা ছড়িয়ে পড়বেন। কিন্তু বাস্তবে সেটা হয়নি।
2021 সালের নির্বাচনের পর আইপ্যাক তৃণমূলের সাথে কাজ করতে থাকে। তারা দলের আইটি সেল, সোশ্যাল মিডিয়া, ডেটা ম্যানেজমেন্ট সব কিছুতেই কিন্তু গভীরভাবে জড়িয়ে পড়ে এবং এই গভীর জড়িয়ে পড়াটাই পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যত গভীরে যাবেন বেরিয়ে আসা ততটাই কিন্তু কঠিন। বন্ধুরা, 2022 সালে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের জাতীয় উপদেষ্টা পদ দেন, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই প্রশান্ত কিশোর দল ছেড়ে বেরিয়ে যান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে নানা ধরনের কথা আছে। কেউ বলেন দলের ভেতরকার বিরোধ, কেউ বলেন নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, কেউ বলেন মমতার কাছের মানুষদের সাথে দ্বন্দ্ব। কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটা আসে সেটা হলো, প্রশান্ত কিশোর দল ছাড়লেও কি আইপ্যাক তৃণমূলের সাথে কাজ করতে থাকে? এর উত্তর হলো একদমই হ্যাঁ। প্রশান্ত কিশোর আইপ্যাক থেকে বেরিয়ে গেলেও সংস্থাটা কিন্তু চলতে থাকে, নতুন নেতৃত্বের নতুন কাঠামোয়, কিন্তু তৃণমূলের সাথে সম্পর্ক অক্ষুণ্ণই থাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা দীনেশ চান্ডেল, এই নামটা একবার মনে রাখুন। দীনেশ চান্ডেল কিন্তু প্রশান্ত কিশোরের একজন বিশ্বস্ত সহযোগী। আইপ্যাকের ডেটা অ্যানালিটিক্স এবং অপারেশন তিনিই সামলাতেন। এপ্রিল মাসে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেন। এটা একটা সাধারণ গ্রেপ্তার নয়, এটা একটা সংকেত। কেন্দ্রীয় সরকার কিন্তু স্পষ্ট বার্তা দিতে চাইছে যে আইপ্যাককে টার্গেট করা হচ্ছে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ইডি একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তদন্তকারী সংস্থা, প্রধানত মানি লন্ডারিং এবং বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের মামলার তদন্ত করে। আইপ্যাকের বিরুদ্ধে ঠিক মূল অভিযোগটাই বাকি। আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ হলো কয়লা চুরির কালো টাকা নাকি আইপ্যাকের মাধ্যমে নানা রকম নির্বাচনী প্রচারে খরচ করা হয়েছে। নির্বাচনী কার্যক্রম কিন্তু এইভাবে চালানোটা একেবারেই বিধিনিষিদ্ধ। এছাড়াও অভিযোগ আছে কিছু কর্পোরেট সংস্থার কাছ থেকে আইপ্যাক অনিয়মিতভাবে অর্থ নিয়েছে। এখন এই অভিযোগগুলো কতটা সত্য সেটা আদালত বলবে, আমরা এখানে বিচার করতে বসিনি। কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো এই তদন্ত একটা বিশাল বড় চাপ তৈরি করেছে। ভাবুন একটু, আপনি যদি আইপ্যাকের একজন কর্মী হন তাহলে আপনার মনে ঠিক কি প্রতিমূর্তি তৈরি হবে? ভাবুন একটু, আপনি যদি আইপ্যাকের একজন কর্মী হন তাহলে আপনার মনে ঠিক কি চলছে এখন? আপনি কাজ করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, ইডি তদন্ত করছে, আপনার বস গ্রেপ্তার হয়েছেন, আপনাকে যে কোনো দিন ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। এই সমস্ত প্রশ্ন আইপ্যাকের একজন সাধারণ কর্মী হিসেবে আপনার মনে কিন্তু আসতেই পারে এবং স্বাভাবিকভাবে আপনি ভয়ও পাবেন, কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন। এই মনস্তাত্ত্বিক চাপটাই কেন্দ্রের কৌশলের একটা বড় অংশ। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় আছে। আইপ্যাক হঠাৎ কর্মীদের ইমেল করে 20 দিনের ছুটি দিল, বলল 11ই মের পর জানাবো পরবর্তীকালে ঠিক কি হবে। এই ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এটা কি সত্যি সত্যি কাজ বন্ধ, নাকি কৌশলগত পিছু হটা, নাকি অন্য কোনো কিছু? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে দুটো দিক কিন্তু দেখতে হবে। বন্ধুরা, বিজেপি কিন্তু একটা জিনিসে একদম পারদর্শী, তা হলো ন্যারেটিভ তৈরি করা। আইপ্যাকের ছুটির খবর সামনে আসার সাথে সাথেই বিজেপির তরফ থেকে কিন্তু একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বিজেপির তরফ থেকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আইপ্যাক পালিয়ে গেছে, তৃণমূলের হয়ে কাজ করতে আর কেউ রাজি নয়। পরিস্থিতি এতটাই খারাপ যে কৌশলীরাও ডুবন্ত জাহাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই ন্যারেটিভটা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হলো তৃণমূলের সমর্থকদের মনে একটা হতাশা তৈরি করা। যদি মানুষ মনে করেন যে দল হারছে তাহলে কেউ কেউ কিন্তু তৃণমূলকে ভোট নাও দিতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হলো তৃণমূলের কর্মীদের মনোবল ভাঙা। যদি মাঠ পর্যায়ে কর্মীরা মনে করেন যে নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে তাহলে তারাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারেন। তৃতীয় উদ্দেশ্য হলো সুইং ভোটারদেরকে প্রভাবিত করা। যারা এখনো সিদ্ধান্ত নেননি তারা যদি মনে করেন যে তৃণমূল দুর্বল তাহলে বিজেপির দিকে কিন্তু ওই সমস্ত সুইং ভোটাররা ঝুঁকে যেতে অনায়াসেই পারেন। এটা রাজনীতির সবচেয়ে পুরনো কৌশলগুলোর মধ্যে একটা। পারসেপশন ইজ রিয়েলিটি। মানুষ যদি মনে করে কেউ হেরে যাচ্ছে তাহলে সেটা সত্যিই হেরে যাওয়ার সম্ভাবনাকে কিন্তু বাড়িয়ে দেয়। কিন্তু এই কৌশলটা কি সত্যিই কাজ করবে সেটা নির্ভর করছে তৃণমূল কিভাবে এর পাল্টা জবাব দিচ্ছে ঠিক তারই ওপর।
মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষটাকে রাজনৈতিক কৌশলের দিক থেকে কখনোই কিন্তু ছোট করে দেখা উচিত নয়। একটু মনে করুন তার রাজনৈতিক জীবনের কথা। 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেছিলেন। তখন অনেকে বলেছিলেন এই দল নাকি টিকবেই না। 2008-9 সালে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন, তখনও অনেকে বলেছিলেন তিনি নাকি হেরে যাবেন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটান, তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন। 2021 সালে বিজেপির বিশাল প্রচারণার মুখে দাঁড়িয়ে তিনি 213টি আসনে জিতলেন। তাহলে বুঝুন এই মহিলাকে চাপে ফেলাটা ঠিক কতটা কঠিন। আইপ্যাকের কর্মীদের উপরে চাপ দেওয়া হচ্ছে বলে জানতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভায় সরাসরি বললেন, যারা আমাদের হয়ে কাজ করছে তাদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা তাদের পাশেই থাকব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা তিনি বললেন, কাউকে চাকরি হারাতে দেওয়াই হবে না, প্রয়োজনে আমরা তাদের দলের কাজে নিয়ে নেব। এই বার্তাটা কিন্তু অনেকই গভীর। প্রথমত, এটা আইপ্যাকের কর্মীদেরকে একটা আশ্বস্ত করছে। দ্বিতীয়ত, এটা বিজেপির ন্যারেটিভকে ভাঙছে যে আইপ্যাক পালিয়ে যাচ্ছে, ভয় পেয়েছে। এই কথাটা একেবারেই সত্যি নয়, তারা সবাই দলের সাথেই আছে, এই বার্তা দেওয়া হচ্ছে। তৃতীয়ত, এটা একটা সাহসী রাজনৈতিক অবস্থান। কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখেও তৃণমূল সরকার কিন্তু পিছিয়ে যাচ্ছে না। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। আইপ্যাক কি সত্যিই কাজ বন্ধ করেছে? আমার বিশ্লেষণ হলো একেবারেই না, এবং এখানে আমি কিছু যুক্তি তুলে ধরতে চাই। প্রথম যুক্তি, আইপ্যাক গত কয়েক বছর ধরে তৃণমূলের সাংগঠনিক কাঠামোর সাথে এতটাই গভীরভাবে মিশে গেছে যে রাতারাতি সবকিছু গুটিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ভাবুন একটু, হাজার হাজার বুথ লেভেলে ডেটা আছে, সেই ডেটা তাহলে কোথায় যাবে? যে টিম সেই পুরো ডেটাকে বিশ্লেষণ করে তারা কোথায় যাবে? তৃণমূলের ডিজিটাল প্রচারের যে পুরো সিস্টেম তৈরি হয়েছে সেটা তাহলে কে কে চালাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর হলো আইপ্যাকের লোকেরাই কিন্তু এই সমস্ত জিনিস চালাবে। দ্বিতীয় যুক্তি, ইমেলে 20 দিনের ছুটি দেওয়া হয়েছে, কিন্তু ছুটি মানে কি কাজ বন্ধ? সেটা একেবারেই না। ছুটি মানে হতে পারে রিঅর্গানাইজেশন, অর্থাৎ বড় একটা সংস্থা হিসেবে কাজ করবার বদলে ছোট ছোট টিমে ভেঙে কাজ করা, যাতে একটা সংস্থাকে টার্গেট করলেও পুরো অপারেশনটা যাতে ধ্বংসই না হয়। এটা কিন্তু অনেকটা সেই পুরনো কৌশলের মতো, বড় গাছ বাতাস পায়, ছোট গাছ রক্ষা পায়। তৃতীয় যুক্তি কি, ইতিমধ্যে জানা গেছে যে আইপ্যাকের অনেক কর্মী তৃণমূলের আইটি সেলে সরাসরি যোগ দিয়েছেন, অর্থাৎ তারা আলাদা একটা সংস্থার কর্মী হিসেবে নয়, বরং তৃণমূলের নিজস্ব টিমের অংশ হিসেবে কাজ করছেন। এইভাবে কাজ করলে ইডি বা সিবিআই পক্ষে টার্গেট করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কারণ তখন তারা একটা বেসরকারি সংস্থার কর্মী নয়, একটা রাজনৈতিক দলের কর্মী। আর রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া আরো জটিল। তাহলে বুঝুন এই কাজটা কিন্তু বন্ধ নয়, এটা একটা কৌশলগত রূপান্তর মাত্র। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে করতে চাই, ইডি সিবিআই এই সংস্থাগুলি কি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? এটা খুবই স্পর্শকাতর প্রশ্ন, এবং আমি চাই আপনারা নিজেরাই বিচার করুন। আমি কিছু তথ্য দেই। 2014 সালের পর থেকে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই মামলার সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এবং এই তথ্য সংসদেও কিন্তু ওঠানো হয়েছে বারবার। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বিরোধী দলের নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরে তার বিরুদ্ধে মামলা ঝুলে যায় বা তদন্ত একেবারেই থেমে যায়। অন্যদিকে এটাও সত্যি যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতির ঘটনা ঘটেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এগুলোতে প্রকৃত তদন্ত একেবারে হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের ঠিক আগের সময় এই তদন্তগুলো তীব্র হওয়ার পেছনে কি সত্যিই ন্যায় বিচারের উদ্দেশ্য, নাকি রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর আপনারাই দিন। কিন্তু একটা কথা একেবারে পরিষ্কার, যখন তদন্তকারী সংস্থা ব্যবহার করা হয় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে, তখন গণতন্ত্র দুর্বল হয়, এবং এটা শুধু তৃণমূলের সমস্যা নয়, এটা টোটাল গণতন্ত্রের একটা বড় সমস্যা। এবার আসি একটা মূল প্রশ্নে, যদি ধরে নেই যে আইপ্যাক সত্যিই কাজ বন্ধ করে দিল, তাহলে তৃণমূল কি সামলাতে পারবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের তৃণমূলের শক্তি এবং দুর্বলতা এই দুটো জিনিসই দেখতে হবে। তৃণমূলের শক্তি, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা, বাংলায় এখনো তিনি সবচেয়ে প্রিয় জননেত্রী,
তার ইমেজ আইপ্যাকের তৈরি করা নয়, এটা দশকের পর দশকের রাজনৈতিক সংগ্রামের ফসল। দ্বিতীয়ত, দলের বিশাল কর্মী বাহিনী, পঞ্চায়েত থেকে শুরু করে মহানগর পর্যন্ত তৃণমূলের একটা শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক আছে। তৃতীয়ত, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলো সরাসরি মানুষের কাছে পৌঁছেছে। এই সুবিধাভোগীরা স্বাভাবিকভাবেই তৃণমূলকে সমর্থন করে। এরপর আসি তৃণমূলের দুর্বলতা নিয়ে। প্রথমত, আইপ্যাক যে প্রফেশনাল ডেটা ম্যানেজমেন্ট করত, সেটা বিকল্প তৈরি না হলে কিছু সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, দলের ভেতরকার দালালি, বিভিন্ন নেতাদের মধ্যে দ্বন্দ্ব, এলাকা ভিত্তিক বিরোধ, এগুলো কিন্তু দলকে দুর্বল করে তোলে। তৃতীয়ত, দুর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন চুরি, নানা রকম দুর্নীতিতে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে যাবে। সামগ্রিকভাবে বলতে গেলে তৃণমূল শুধু আইপ্যাকের ওপর নির্ভরশীল নয়, আইপ্যাক একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার তৃণমূলের কাছে কিন্তু ছিল, কিন্তু একমাত্র হাতিয়ার একদমই নয়। বন্ধুরা, এবার ভবিষ্যতের দিকে তাকাই। 11ই মের পর আইপ্যাক কি করবে? আমার মনে হয় কয়েকটা সম্ভাবনা আসছে। প্রথম সম্ভাবনা, তৃণমূল যদি ফলাফল ভালো করে তাহলে আইপ্যাক নতুন কাঠামো নিয়ে আবার ফিরে আসবে। হয়তো নাম পরিবর্তন হবে, কাঠামো পরিবর্তন হবে, কিন্তু কাজ চলতেই থাকবে। দ্বিতীয় সম্ভাবনা, তৃণমূল যদি খারাপ ফলাফল করে তাহলে আইপ্যাকের ওপর দোষ চাপানো হতে পারে। আইপ্যাক ঠিকমতো কাজ করেনি বলে হেরে গেছে, এই ন্যারেটিভ তৈরি হতে পারে। তৃতীয় সম্ভাবনা কি না, ইডির তদন্ত আরো গভীর হলে আইপ্যাক সত্যিকারের সমস্যায় পড়তে পারে। তখন হয়তো সংস্থাটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে কিছুই স্থায়ী নয়। আজকের মিত্র কালকের শত্রু, আজকের শত্রু কালকের মিত্র। আইপ্যাক আছে কি নেই, এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো বাংলার মানুষ ঠিক কি চাইছেন, এবং সেই প্রশ্নের উত্তর দেবেন বাংলার ভোটাররা আগামী দিনে। বন্ধুরা, পুরো আলোচনার পর আমি এবার আমার ব্যক্তিগত মতামত দিতে চাই। আমার মতে আইপ্যাক সম্পূর্ণভাবে কাজ বন্ধই করেনি, তারা কৌশলগতভাবে নিজেদের পুনর্গঠন করছে। কিছু কর্মী তৃণমূলের আইটি সেলে মিশে গেছেন, কিছু কর্মী ছোট ছোট গ্রুপে ভেঙে এখনো কাজ করছেন। পুরো অপারেশনটা একটা বড় সংস্থার ছাতার নিচে না থেকে বিকেন্দ্রীভূত হয়ে গেছে, পালিয়ে গেছে। এই ন্যারেটিভ কিছুটা সংবাদ মাধ্যমে আলোচনা পেয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে তৃণমূলের প্রচার এখনো সক্রিয়। মমতার পাল্টা জবাব অবশ্যই কার্যকর হবে। আইপ্যাকের কর্মীদের পাশে থাকার ঘোষণা একটি চতুর রাজনৈতিক পদক্ষেপ। এটা একই সাথে কর্মীদেরকে আশ্বস্ত করছে এবং বিজেপির ন্যারেটিভটাকে ভাঙছে। ইডির তদন্ত একটা চাপ তৈরি করার কৌশল, কিন্তু এই চাপ তৃণমূলকে সম্পূর্ণভাবে থামাতে পারবে কিনা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। কারণ বন্ধুরা, তৃণমূলের সংগঠন আইপ্যাকের চেয়েও অনেক গভীরে বিস্তৃত। বন্ধুরা, আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা কভার করলাম আইপ্যাক কি এবং কিভাবে কাজ করে, তৃণমূলের সাথে তাদের সম্পর্কের গভীরতা, ইডির তদন্ত এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, বিজেপির প্রোপাগান্ডা কৌশল, মমতার পাল্টা পদক্ষেপ এবং ভবিষ্যতে ঠিক কি হতে পারে। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি মনে করেন, আইপ্যাক সত্যিই কি চলে গেছে নাকি এটা একটা মাস্টারমাইন্ড কৌশল? কমেন্ট করে নিচে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।